হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এমসিকিউ সেমিস্টার। তোমাদের এমসিকিউ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ানে সবাইকে ওয়েলকাম জানাই। আমরা যে কাইনামেটিক্সের ডন হওয়ার পরিকল্পনা করছিলাম, সেই পরিকল্পনার আজকে অপারেশন অন অর্থাৎ প্রথম ভিডিও আসতে চলেছে। এখানে কি করব? এখানে আমরা এই কাইনামেটিক্সের প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ মোশন ইন ওয়ান ডি বা একমাত্রিক গতি, সেই একমাত্রিক গতির আমরা অপারেশন ওয়ানের ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা বলেছিলাম, আগের একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা বলেছিলাম হাউ টু বিকাম দ্য ডন অফ কাইনেমেটিক্স। সেখানে আমি পরপর বলেছিলাম ভিডিও কিভাবে আসবে। ভিডিও এরকমভাবে আসবে, এবারে ভিডিওগুলোর নাম হবে অপারেশন ওয়ান, অপারেশন টু, এরকমভাবে চলতে থাকবে আপ টু এন। এন কি? এন হলো যেই নাম্বার দিয়ে শেষ হবে। যদি 7টা ক্লাস দিয়ে শেষ হয় তো এন এন ভ্যালু হবে 7। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দিই। কাইনামেটিক্সের সিলেবাসটা প্রথমে একটুখানি জেনে নাও। এটা তোমাদের একেবারে জানা বিষয়, তবুও হালকা করে একটু বলে দিই, তারপরে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের কাইনামেটিক্স বা যে প্রথম চ্যাপ্টার আছে, যেটাকে বলা হয় মোশন ইন ওয়ান ডি বা স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর গতি, সেখানে আমাদের এটা হলো সাবজেক্ট কোড কি, বারবার আগের মতো তোমাদের আবার স্মরণ করে দিচ্ছি। তোমাদের সাবজেক্ট কোড হলো PHYS বা ফিজিক্স, আর তোমাদের সিসি হলো থিওরি পেপার। ঠিক আছে, বা কোর্স কোড হলো থিওরি পেপার। সিলেবাসে কি কি আছে দেখো। ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স, তাহলে প্রথমেই তোমাকে ফ্রেম অফ রেফারেন্স, যেখানে ইনার্শিয়াল অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে তোমাকে জানতে হচ্ছে। আর কি জানতে হচ্ছে? মোশন ইন স্ট্রেট লাইন, সেখানে পজিশন টাইম গ্রাফ জানতে হচ্ছে, স্পিড ভেলোসিটি, এগুলোর বিষয়ে জানতে হচ্ছে। দেন তোমাকে ঢুকে যেতে হচ্ছে এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডেসক্রাইবিং দ্য মোশন, অর্থাৎ তোমাকে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমি বলেছিলাম ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এইগুলোর যেটা নিয়ে আলোচনা আছে সেটার উপর একটা আলাদা করে ক্লাস নেব, এবং এই ক্লাসে তোমাদের আমিনুস স্যারকে ইন্ট্রোডিউস করাবো, কারণ এটা ম্যাথের সাথে রিলেটেড আছে। তো ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ আমিনুস স্যারকে সাথে নিয়ে এই ক্লাসটা করানো হবে। ঠিক আছে, এরপরে চলো, তারপরে আমাদের সব থেকে ইন্টারেস্টিং যেটা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এবং সেই মোশনের বিভিন্ন ইকুয়েশন সম্পর্কে জানতে হবে। দেন আমরা চলে আসবো গ্রাফিক্যাল অ্যানালাইসিস। গ্রাফ কি থাকবে? গ্রাফ দুটোই থাকবে, একটা হলো পজিশন টাইম গ্রাফ, একটা হলো ভেলোসিটি টাইম গ্রাফ। দুটো গ্রাফ করতে হবে, এবং এই গ্রাফগুলো থেকে আমরা তার স্লোপ বের করব, তার মিন ভেলোসিটি, মিন অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এগুলো আমরা পরপর বের করতে থাকবো। ঠিক আছে, এরপরে চলো, তাহলে এই দেখো গ্রাফ থেকে ক্যালকুলেশন অফ দ্য রিলিভেন্ট কোয়ান্টিটিস, যে কোয়ান্টিটিস গুলো যেমন মিন ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ, গড় ত্বরণ, এগুলো আমরা বের করব। তারপরে কি? তারপরে রিলেশন অফ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এই গ্রাফ আর ক্যালকুলাস মেথড ইউজ করে আমরা ইকুয়েশনগুলো সলভ করব, এবং একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে নিচে নামার এই কন্ডিশন অর্থাৎ উলম্ব গতির ক্ষেত্রে আমরা বিভিন্ন ইকুয়েশনগুলো দেখব। এই ছিল আমাদের মোশন ইন ওয়ান ডি বা কাইনেমেটিক্সের যে প্রথম চ্যাপ্টার আছে, সেই প্রথম চ্যাপ্টারের ফুল সিলেবাস তোমাদের নতুন সেমিস্টার ওয়ান অনুযায়ী। ওকে, ক্লিয়ার হলো? চলো এবারে আমরা এগোতে থাকি। তাহলে এটা হলো আমাদের অপারেশন ওয়ান। অপারেশন ওয়ান কিভাবে বেস থাকবে? অপারেশন ওয়ান বেসিক কনসেপ্ট বা কিছু ইন্ট্রোডাকশন নিয়েই শুরু হবে, তারপর অপারেশন টু এর ভিডিও আসবে, অপারেশন টু এর ভিডিওতে আমরা আরো কন্টিনিউ করতে থাকবো। ওকে, চলো তাহলে যেরকম ভাবে আমরা প্রত্যেক ক্লাসেই বলি, আজকেও বলছি, ডোন্ট বি এ ডানকি। একটা গাধার মতো ভাবে পড়ো না। গাধার মতো না ভাবে, না পড়ে কিভাবে তুমি পড়তে পারো, যে মোস্ট স্মার্ট ওয়ে টু গেট দ্য ম্যাক্সিমাম মার্কস ইন দ্য চ্যাপ্টার ইন ওয়ান ডি। তাহলে এই ওয়ান ডিতে কিভাবে সব থেকে স্মার্ট ওয়েতে পড়ে তোমরা 12তে 12, ওয়ান ডিতে 12 পাচ্ছ না, ওয়ান ডি প্লাস ভেক্টর দুটো ধরেই 12 পাচ্ছ। তাহলে এইখানে কাইনামেটিক্সে কিভাবে তোমরা 12তে 12 তুলে দেবে মোস্ট স্মার্ট ওয়েতে, ডানকির মতো, মানে একটা গাধার মতো ভাবে পড়ে নয়। তাহলে সেটা প্রথমে আমরা আলোচনা করে নিই, দেন আমরা ক্লাসে ঢুকবো। দেখো, অধিকাংশ ছেলেমেয়েরা কি করে, বই পেলো, নতুন বই পেয়েছে, নতুন বইয়ের একটা আলাদা গন্ধ দিচ্ছে, পড়ে ফেলি, চলো রিডিং পড়ছে, বুঝতে পারছে, কিছু কিছু জায়গায় বুঝতে পারছে না, যখন খুব টাফ কনসেপ্ট এসে যাচ্ছে কি করছে, ছাড়ো আর ভাল লাগছে না, ঘুমিয়ে পড়ি, তাই না? এবারে ফাইনালি কি হচ্ছে, বলছে ফিজিক্স খুব কঠিন, মাথায় কিছুই ঢোকে না। তো আমরা কি করব, এই গাধার মতো পড়া তোমাদের দূর করব। দূর করে কিভাবে স্মার্ট ওয়েতে এটাকে পড়লে কম সময়ে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে একেবারে, যদি এটা 4 থাকে এখান থেকে 4-এ 4ই তুমি পেয়ে যাবে। চলো সেটা দেখে ফেলি। দেখো, সবার প্রথমে তোমাদের একটুখানি এইটুকু জানতে হবে যে স্ট্রেট লাইনের মোশন বা ওয়ান ডির মোশন কি, এইসব একটুখানি বেসিক কনসেপ্ট নিতে হবে। তারপরে ডাইরেক্টলি যদি তুমি আর কিছু নাই পড়ে এখানে চলে আসো, যে সরণ কি, ডিসপ্লেসমেন্ট, স্পিড বা ভেলোসিটি, বেগ বা দ্রুতি, তারপরে অ্যাক্সিলারেশন বা ত্বরণ,
এইগুলোর যদি বেসিক ধারণাটা নিয়ে নাও, এবারে সাধারণভাবে ছেলে মেয়েদের 9-10 যারা পড়েছে তাদের এই ধারণাটা থাকে, বেসিক ধারণাটা থাকে। নতুনভাবে কি জানতে হয় তাকে? নতুনভাবে জানতে হয় যে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক দ্রুতি, এই বিষয়টা তাদের কাছে নতুন। এবারে এবারে আমাদের কাছে এই বিষয়টা নতুন। ইনস্টান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্টান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, এগুলো কিন্তু নিউ। গড় ভেলোসিটি বের করা সবাই জানে, কিন্তু এই জিনিসটা নতুন। এই জিনিসটার জন্য একটুখানি আমাদের ডেরিভেটিভের হেল্প লাগে, আমাদের লিমিট কি একটুখানি জানতে হয়, একটুখানি ডেরিভেটিভ জানতে হয়। লিমিট টেন্স টু জিরোর দিকে গেলে কিভাবে সেটা ডেরিভেটিভে কনভার্ট হয় সেগুলো একটু জানতে হয়। আচ্ছা, এখান থেকে আসে কি, এখান থেকে কোশ্চেন আসে কি এমসিকিউতে, ইকুয়েশন দিয়ে দেয়, ধরো x ইকুয়ালস টু এইট টি মাইনাস 3t স্কোয়ার, এরকম সিমিলার আরো ইকুয়েশন হতে পারে। এই ইকুয়েশনগুলো থেকে কি হবে, এইখান থেকে তোমাকে ডেরিভেটিভ করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে। ডেরিভেটিভ করলে dx dt হবে, অর্থাৎ dx dt থেকে তুমি পাবে সেটা ভেলোসিটি v পাবে। ইন্টিগ্রেশন করলে কি পাবে, ধরো ভেলোসিটি দেওয়া আছে, ইন্টিগ্রেশন করলে তুমি dx dt কে ইন্টিগ্রেশন করলে x পাবে। তাহলে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করে এখান থেকে তোমাকে বেগ ত্বরণ বা ত্বরণ থেকে বেগ এরকম ভাবে তোমাকে বের করতে হবে। এটা এমসিকিউতে তোমাদের কোশ্চেন আসে। তাহলে এই যে জিনিসটা তুমি শিখবে, এখান থেকে কোশ্চেন পাবে তুমি এই ফরম্যাটে। ক্লিয়ার হলো তো? আচ্ছা, ক্লিয়ার যখন হলো তাহলে পরে এগোতে থাকি। এবারে এরপরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাই করে নিতে হবে, সেটা হলো গ্রাফ। এইবারে কোশ্চেন অধিকাংশ থাকে এই গ্রাফের এই পজিশন থেকে। গ্রাফ কি কি হয়? গ্রাফ দুটো হয়, একটা হলো সরণ সময়, একটা হলো বেগ সময়। এই দুটো গ্রাফ কিন্তু এখানে হয়। এবারে এইটা করার পরে এখানে আমরা একটা ভিডিও দেবো, যেটা হলো ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভ শেখানো হবে, যেটা আমি তোমাদের আগেও বলেছি। সেটা কিন্তু অপারেশনের এই কন্টিনিউ ভিডিও থেকে আলাদা একটা ভিডিও, একটা এক্সট্রা ভিডিও। সেটাতে তোমাদের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যখন হবে সেখানে আমিনুস স্যারকেও একটু ঢুকিয়ে নেবো, ঠিক আছে? আর এই যে তারপরে আসছে আমরা গ্রাফ। গ্রাফে দু রকম গ্রাফ হলো। গ্রাফে কি করতে হবে, প্রতিটি লেখচিত্র থেকে আমাদের সেই লেখচিত্রের নতি বের করতে হবে। দেখতে হবে, দেখো সরণ সময় লেখচিত্রের নতি আমরা পাবো বেগ, আবার বেগ সময় লেখচিত্রের নতি আমরা পাবো ত্বরণ। ভেরি ইন্টারেস্টিং না? হ্যাঁ, এই যে নতিগুলো পেলাম, তাহলে নতিগুলো পেয়ে এখান থেকে কি লাভ হবে? এখান থেকে আমাদের কি করতে হবে, সমত্বরণে অসমত্বরণের গ্রাফ দেখতে হবে। সমত্বরণের গ্রাফে যেরকম কার্ভেচার নেবে, সমত্বরণের গ্রাফ নর্মাল হবে, আর অসমত্বরণের গ্রাফে কার্ভেচার নেবে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এটা যখন খেয়াল রাখলাম, এরপরে কি আসে, এই গ্রাফ থেকে আমাদের বের করতে হবে গড় আর তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ। আচ্ছা, এটা কিভাবে করব, এটা শিখবো আমরা ক্লাসে। এটাই এখানে মোস্ট ইম্পর্টেন্ট, যে এই গ্রাফ থেকে কিভাবে গড় আর তাৎক্ষণিক বেগ ত্বরণ বের করা যায়। এটাই মোস্ট অফ দ্য ছেলে মেয়ের কাছে খুব কঠিন লাগে, তাই না? চলো, তাহলে হলো। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আসে, একটু স্টার মেরে দিলাম, যে গড় তাৎক্ষণিক বেগ কোন শর্তে সমান হতে পারে। এটা আমরা দেখবো, একমাত্র সমবেগে থাকলে গড় আর তাৎক্ষণিক বেগ সমান হয়, এবং এদের তুলনাও করতে হবে তোমাকে কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন আসে গড় আর তাৎক্ষণিক বেগের তুলনা করো, কিন্তু এমসিকিউ যেহেতু হচ্ছে ফরম্যাটটা, এরকম ধরনের কোশ্চেন আসবে না, কিন্তু এই কনসেপ্টটা জানা দরকার আছে। আচ্ছা, হলো। তারপরে চলে আসছি, এইটা হলো আরো ইম্পর্টেন্ট একটা জায়গা। কি জায়গা? যে ঋজু গতির সমীকরণ বা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য, ঠিক আছে, সেই সমীকরণগুলো আমরা করব। কিভাবে করব? কি কি সমীকরণ হয়? v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, s ইকুয়ালস টু ইউটি হাফ এটি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার টু এস, ভি স্কয়ার ইকুয়ালস টু, আচ্ছা দুবার দেওয়া হয়ে গেছে, এস এন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এই চারটে ইকুয়েশন আমাদের আছে। কটা ইকুয়েশন আছে? চারটে ইকুয়েশন। তো এই যে চারটে ইকুয়েশন আছে, এই চারটে ইকুয়েশন আমাদের মূল অস্ত্র। এইটা চারটে ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমাদের যত নিউমেরিক্যাল আছে করতে হবে, আর এইগুলোই এমসিকিউতে তোমাদের আসবে। বোঝা গেল? এমসিকিউতে আসবে কোনগুলো? এইগুলোই। তাহলে 1 2 3 4, এই ইকুয়েশনটা স্পেশালি ফর ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিকের ক্ষেত্রে। এসএন মানে একদম একটা নির্দিষ্ট এনতম সময়ের ক্ষেত্রে সরণ। আর বাকি ইকুয়েশনগুলো আমাদের এই তিনটে ইকুয়েশন সব সময় কাজে লাগবে, একদম নর্মাল ইকুয়েশন, যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে 11 12 সব জায়গাতেই এটা আমাদের কাজে লাগবে। এই তিনটি ইকুয়েশন, এই তিনটি ইকুয়েশন একেবারে জলের মতো যেন তোমার কাছে রেডি থাকে। হলো। এরপরে চলো, তাহলে এখান থেকে আমাদের করতে হবে কি নিউমেরিক্যাল। আচ্ছা, শুধু কি নিউমেরিক্যাল এমসিকিউতে আসবে? না, শুধু নিউমেরিক্যাল নয়, বুদ্ধি করে এর ভিতরে গ্রাফ ঢোকানোর চেষ্টা করবে। এখানে গ্রাফ দিয়েও দু একটা দিতে পারে, কিন্তু এখানে আমাদের এই ইকুয়েশনগুলোর আবার প্রমাণ পড়তে হবে। কিভাবে পড়তে হবে? একটা হলো গ্রাফের সাহায্যে, আর একটা হলো ক্যালকুলাসের সাহায্যে। তাহলে এখানে আমাদের লেখচিত্রের সাহায্যে প্রমাণ, প্লাস
ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ। এই দুটো প্রমাণ থেকে কোনো রকম কোশ্চেন আসবে না, কারণ এই দুটো প্রমাণ থেকে যদি কোশ্চেন দেয় সেটা লং টাইপ কোশ্চেন হবে, আর তোমরা জানো এখানে লং টাইপ কোশ্চেন আসবে না। এমসিকিউ ওয়ান মানে সেমিস্টার ওয়ান মানে শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন। তাহলে লেখচিত্রের সাহায্যে এই তিনটে সমীকরণ, এই চারটে সমীকরণ আর ক্যালকুলাসের সাহায্যে এই সমীকরণগুলোর প্রমাণ আমরা করব আমাদের নলেজের জন্য। মানে এইগুলোকে করলে, যেমন দেখো লেখচিত্রের সাহায্যে যদি আমরা প্রমাণ এগুলোর করি তাহলে কি দাঁড়াবে, এখান থেকে আমরা যে কনসেপ্টগুলো শিখবো সেগুলো আমাদের এমসিকিউ করতে কাজে লাগবে। লেখচিত্র থেকে কিভাবে এরিয়া বের করে, কিভাবে ক্যালকুলেটটা করে, ওগুলো জানলে আমাদের লেখচিত্র রিলেটেড যে প্রবলেমগুলো দেবে সেগুলো কি অনেকটা সহজ হবে। সিমিলার ক্যালকুলাস করাটাও একটু প্র্যাকটিস হবে। তাহলে এটা আমাদের নলেজের জন্য, এটা আমাদের প্রয়োজনের জন্য, কিন্তু এই পোর্শন থেকে কোশ্চেন দেওয়ার অবস্থা নেই, কারণ এমসিকিউ হয়ে গেছে এখন কোশ্চেন প্যাটার্ন। বোঝা গেল? এরপরে যদি আমরা আসি লাস্ট আমাদের একটা টপিক, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো উলম্ব গতির সমীকরণ সমূহ। যেটা আমি প্রথমেই বললাম, যদি একটা বস্তুকে উপরের দিকে, ধরো আমার হাতের পেনটা উপরের দিকে ছুড়ে দিলাম, তাহলে উপরের দিকে ছুড়ে দিলাম কি, অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে জি এর বিপরীতে আমরা তাকে ছুড়ে দিলাম। জি এর বিপরীতে যখন ছুড়ে দিলাম তাহলে তখন আমরা এই একই ইকুয়েশনে সব জায়গায় এর জায়গায় মাইনাস জি ইউজ করব। আর যখন উপর থেকে নিচে পড়বে অবাধে পতনশীল, তখন জি এর প্রভাবে পড়বে, তাহলে তখন সব জায়গায় এর জায়গায় প্লাস জি বসিয়ে দেবো। এই একই ইকুয়েশন এর জায়গায় মাইনাস জি একবার, এর জায়গায় প্লাস জি দিয়ে কনভার্ট হবে। তাহলে উলম্ব গতির ইকুয়েশন গুলো একই ইকুয়েশন মাইনাস জি আর প্লাস জি দিয়ে কনভার্ট হবে। আর এস এর জায়গায় কি হবে, এস এর জায়গায় হাইট, উচ্চতা, এখন তার সরণ মানে উচ্চতা, ঠিক আছে, এই কনভার্সনটা হবে। তাহলে এই কনভার্সনটা করার পরে আমাদের এখান থেকে কি হবে, এখান থেকে নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন দেয় আর গ্রাফ টাইপ কোশ্চেন বেশি দেয়, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের গল্প স্বল্প। এছাড়াও হর্স থেকে আমাদের দু একটা গ্রাফ করে নিতে হবে, যেটা আমাদের এমসিকিউতে কোশ্চেন দিতে পারে। তাহলে যদি একদম স্মার্ট ওয়েতে যে কটা জিনিস বললাম শুধু সে কটা জিনিসই করে যাও, সেইভাবে করে যাও, তাহলে এখানে যদি তোমার 5 মার্কস কোশ্চেন আসে এমসিকিউতে, বা 6 মার্কস কোশ্চেন আসে, ধরলাম 5 মার্কস কোশ্চেন আসছে, তাহলে 5-এ 5 তুমি শিওর তুলে নিতে পারবে। তুমি এত শর্ট ওয়েতে একেবারে অ্যাকুরেসির সাথে এরকম ভাবে পড়লে তুমি দেখবে তারপরেও তুমি 5-এ 5 তুলে নিতে পারবে, কারণ এর বাইরে থেকে কোশ্চেন দেয় না। হলো? চলো তাহলে আর গাধা হচ্ছে না তোমরা, এবারে মোস্ট স্মার্ট বয় বা মোস্ট স্মার্ট গার্ল হিসেবে তোমরা তৈরি হবে। আর পড়তে পড়তে ঘুম লাগবে না, আর পড়তে পড়তে মনে হবে না ফিজিক্সটা খুব কঠিন। চলো, অনেক বক বক হয়েছে, অনেক কিছু বোঝানো হয়েছে, মাথা খাওয়া হয়েছে তোমাদের, এবারে ক্লাসটা শুরু করে দিই। আজকের অপারেশন ওয়ান মেনলি বেস অন সাম বেসিক কনসেপ্ট। এটা শুরু করার আগে যে যে বেসিক কনসেপ্টগুলো দরকার হয় সেগুলো আমরা দেব। চলো তাহলে যে চ্যাপ্টার আমরা পড়তে চলেছি কাইনামেটিক্স, সেই কাইনামেটিক্স কি সেটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার, তারপরে তো বাকিগুলো বুঝবো আমরা, তাই না? দেখো, তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে কাইনামেটিক্স কি। দেখো, কাইনামেটিক্স কিন্তু মেকানিক্সের একটা পার্ট। আর মেকানিক্স কি? মেকানিক্স হলো যে তুমি একটা অবজেক্ট, একটা বস্তুর উপর, ধরো আমার ওপরই কেউ ঠেলা দিল, তাহলে একটা ফোর্স ক্রিয়েট করলো, আমি পড়ে গেলাম, তাহলে কি হলো, ফোর্স ক্রিয়েট করলে তুমি আমার একটা গতি সৃষ্টি হলো। বা কোনো একটা বলকে তুমি কোনো একটা বস্তু আছে কোনো সমতলের উপরে, একটা টেবিলের উপরে একটা বল আছে, তাকে তুমি ঠেলা দিয়ে ফেলে দিলে, তাহলে তুমি ফোর্স দিলে, এই টেবিলের উপরে যে বলটা আছে তাতে তুমি ফোর্স দিলে বা বল প্রয়োগ করলে তার একটা গতি সৃষ্টি হলো। এইগুলোর আলোচনা যেটাতে হয় সেটাকে বলা হয় বল বিজ্ঞান বা মেকানিক্স, ঠিক আছে। সেই মেকানিক্সের একটা পার্ট হলো কাইনেমেটিক্স, যেটা মেকানিক্সের বেস তৈরি করে। কিভাবে এটাকে কাইনেমেটিক্স বলবো, এইখানে কিন্তু আর এই ফোর্সকে দরকার নেই আমাদের, এই একই আলোচনা করবে, অর্থাৎ কোনো বস্তুর গতি নিয়েই আলোচনা করবে, কিন্তু আর তার ফোর্সের দরকার নেই, ফোর্স থাকলো না থাকলো তার কোনো যায় আসে না। অর্থাৎ আমরা ফোর্সকে না নিয়ে, ফোর্সকে এক সাইডে রেখে যদি গতির আলোচনা করি, গতির বিভিন্ন ইকুয়েশনগুলো দেখি, তাহলে সেই ব্রাঞ্চকে আমরা কি বলবো, কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। তাহলে কাইনেমেটিক্স কি হলো, যদি আমরা ফোর্সকে না রেখে গতির বিভিন্ন ইকুয়েশন, আমরা এই 1D তে বা ভেক্টরে পড়বো, কোথাও ফোর্স ইউজ করব না,
ফোর্সের বিষয়গুলো দেখবো না, কিন্তু তবুও গতির বিভিন্ন ইকুয়েশন গুলো দেখবো। আমরা যে কটা গতির 4টে ইকুয়েশন দেখেছি সেখানে ফোর্সের কোনো দরকার পড়েনি, তাই না? তাহলে আমরা বুঝলাম যে কাইনেমেটিক্স আমরা কাদের বলবো, ঠিক আছে? তাহলে উইদাউট ফোর্স অ্যানালাইসিস অফ মোশন, এটাকে আমরা কি বলবো? কাইনেমেটিক্স। আচ্ছা, কাইনেমেটিক্স বোঝা গেল, মেকানিক্স সম্পর্কে একটু ধারণা হলো। আর তোমরা বারবার তোমাদেরকে একটা জিনিস বলা হচ্ছে যে আমাদের এই সেমিস্টার 1 কিন্তু টোটাল মেকানিক্স নিয়েই সমৃদ্ধ। এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট থেকে শুরু করে কাইনেমেটিক্স থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ হচ্ছে সিস্টেম অফ পার্টিকুলার রিডিং বডি, পুরোটাই কিন্তু মেকানিক্স। চলো এরপরে আমরা যদি দেখি যে চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো, সেই চ্যাপ্টারটাই একমাত্রিক গতি আমরা কাকে বলবো, বা গতি কত মাত্রিক হতে পারে, একমাত্রিক ছাড়া কি দ্বিমাত্রিক গতি হতে পারে, ত্রিমাত্রিক গতি হতে পারে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি গতি সৃষ্টির পিছনে কারণ হলো ফোর্স, কিন্তু এই ফোর্সকে আমরা গতি সৃষ্টির পিছনে যে কারণ, সেই ফোর্সকে বাদ দিয়ে যদি শুধু গতির আলোচনা করি সেটা হলো কাইনেমেটিক্স। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর গতি যে সৃষ্টি হচ্ছে সেই গতি বিভিন্ন ডিরেকশনে হতে পারে। যদি আমরা একটা বলকে সোজা রেখা বরাবর পাঠাই তাহলে সেটা সোজা রেখা বরাবর গেল। আচ্ছা, এই গতি বর্ণনা করার জন্য একটা অ্যাক্সিস দিলেই যথেষ্ট না, আমরা শুধু এক্স অ্যাক্সিস দেবো, শুধু এক্স অ্যাক্সিস এই গতিটাকে বর্ণনা করতে যথেষ্ট, তাই না? তাহলে সোজা চলে যাওয়া গতি বর্ণনা করার জন্য একটা অক্ষ যথেষ্ট, একটা কোঅর্ডিনেট যথেষ্ট। তাই এই গতিকে আমরা কি বলবো? একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। তাহলে বোঝা গেল ওয়ান ডাইমেনশনাল মোশন কাকে বলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল মোশন মানে সরল রেখা বরাবর গতি। ওই জন্য দেখো এর পরে আমরা লিখেছি হয় ইটস অলসো কল দ্য মোশন ইন স্ট্রেট লাইন। এটাকে কেন সরল রেখা বরাবর গতি বলা হয়? তুমি এমন কোনো উদাহরণ পাবে না যে একমাত্রিক গতি সরল রেখা বরাবর নয়। যদি সরল রেখা থেকে সে ডিফ্লেক্ট করে, কোনো কারণেই ডিফ্লেক্ট করে, তাহলে দুটো অ্যাক্সিস প্রয়োজন হবে। তাহলে যখনই এটা অন ডাইমেনশনাল অ্যাজ ইজ পসিবল ইটস অন ডাইমেনশনাল, সো ইটস কলস অলসো স্ট্রেট লাইন মোশন ইন। তাহলে এটা অবশ্যই স্ট্রেট লাইনে হতে হবে, যেহেতু একটা অ্যাক্সিস আমরা ব্যবহার করছি এটা বর্ণনা করার জন্য, সেটা অবশ্যই স্ট্রেট লাইন হতে হবে। এই ধারণাটা ক্লিয়ার রাখবে যে তুমি যে চ্যাপ্টারটাই পড়ছো সেই চ্যাপ্টারটা হলো একটা ডাইমেনশনের মোশনের বর্ণনা বা গতির বর্ণনা একটা অক্ষ ব্যবহার করে, এবং এটাকে বলা হয় সরল রেখা বরাবর গতি। ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, এখানে একটু বলি যে একমাত্রিক গতি ছাড়া কি দ্বিমাত্রিক গতি হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না? যদি গতির বর্ণনার জন্য আমাদের দুটো অক্ষের প্রয়োজন হয় তখন সেটা কি? দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতির প্রচুর উদাহরণ আছে। আমরা ভেক্টরে পড়বো যে প্রাসের গতি, প্রাসের গতিও একটা দ্বিমাত্রিক গতি। আচ্ছা, ত্রিমাত্রিক গতি কি হয়? ত্রিমাত্রিক গতি হয় যেটা বর্ণনা করার জন্য তিনটে অক্ষের প্রয়োজন হয়। যেমন উদাহরণ দাও। উদাহরণ হলো একটা এরোপ্লেনের গতি। এরোপ্লেন চলে যাচ্ছে, সেটা বর্ণনা করার জন্য এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর উপরের উচ্চতা মানে জেড অ্যাক্সিসের প্রয়োজন হচ্ছে। তাহলে গতি 1D তে হয়, 2D তে হয় অ্যান্ড 3D তে হয়। 2Dর বর্ণনা আমরা যেটা পড়বো ভেক্টরে প্রাসের গতি, সেটা 2D তে কিভাবে হয় সেটার জন্য আমাদেরকে কি করতে হয়? একটা দেখো উপরে এরকম বরাবর ছুড়ে দেওয়া হয়, প্রাসের গতি আমরা পড়বো। তো এই যে এরকম ভাবে ছুড়ে দেওয়া হয় এটার জন্য একটা অ্যাক্সিস লাগে ওয়াই অ্যাক্সিস, আর এরকম ভাবে অনুভূমিক গতির জন্য একটা অ্যাক্সিস লাগে এক্স অ্যাক্সিস। তো এটা দুটো অ্যাক্সিস দিয়ে বর্ণনা করা যায়। এছাড়াও আমাদের সার্কুলার মোশন আছে। হুম, এগুলো আমরা পরপর পড়বো, এগুলো নিয়ে ঝামেলা নেই। কিন্তু এবারে আমাদের এখানে খেয়াল রাখবে শুধুমাত্র 1D তে আমাদের সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ স্ট্রেট লাইনে সীমাবদ্ধ থাকবে। চলো এগিয়ে যাই। আচ্ছা, এবারে একটা জিনিস আমাদের জেনে নিতে হবে যে স্থিতি এবং গতি কাকে বলে, কোন স্টেটটাকে আমরা বলবো ইন রেস্টে আছে আর কোন স্টেটটাকে আমরা বলবো ইন মোশনে আছে। এটা তো জেনে রাখতে হবে, না হলে ভিতরে আমরা বুঝবো কিভাবে? তাহলে একটা বস্তু স্থিতি মানে রেস্টে আছে না গতিশীল আছে সেটা কিভাবে আমরা বুঝবো, বা সেটা কাকে বলবো? দেখো, যদি সময়ের রেসপেক্টে বস্তুর স্থান পরিবর্তন নাই হয়, তার মানে কি রকম? এই ধরো আমরা একটা বস্তু আছে, প্রথম সময় হলো 0 সেকেন্ড থেকে শুরু করছি, সেখান থেকে 5 সেকেন্ড অতিক্রান্ত হলো, 5 সেকেন্ড সময় এলাম, সে সেখানেই আছে, স্থান পরিবর্তন করেনি। তারপরে আরো 5 সেকেন্ড গেলাম, 10 সেকেন্ড একই জায়গায় আছে, স্থান পরিবর্তন করেনি। তাহলে সময়ের সাথে সাথে
তার যদি স্থান পরিবর্তনই না হয় তাহলে গতির বস্তুর সেই অবস্থাটাকে কি বলবো? বলবো ইন রেস্টে আছে বা স্থিতি, তাই না? আচ্ছা, সেটা তো বোঝা গেল। এর উদাহরণ হলো যে কোনো বস্তু যদি কোনো ভূমিতে স্থির অবস্থায় থাকে সেটাকে বলবো তার স্থিতি অবস্থা। আচ্ছা, সেটা তো বোঝা গেল। তাহলে মোশন কাকে বলে, গতিশীল অবস্থা কাকে বলে? বলছে প্রথমে ছিল 0 সেকেন্ড, তখন ধরো স্থির ছিল, সময় অতিবাহিত হতে থাকছে, সময় হলো 5 সেকেন্ড, বলছে সে এখান থেকে এবারে এখানে চলে এসছে, আবার 5 সেকেন্ড হয়ে 10 সেকেন্ড হলো, সেখান থেকে এখানে চলে এসছে, আবার 15 সেকেন্ড হলো, এখানে চলে এসছে। তার মানে কি হলো? সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বস্তুটার স্থান পরিবর্তন হলো। তাহলে এর অবস্থাটাকে কি বলবো? বলবো গতিশীল অবস্থা, বা এটাকে বলবো ইন মোশনে আছে। তাহলে সময়ের সাথে সাথে যে স্থান পরিবর্তন করে সেটা হলো তার গতি, আর সময়ের সাথে সাথে যে স্থান পরিবর্তন না হয় সে হলো স্থিত অবস্থায় আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আমরা দুটো জিনিস দেখব যে চরম স্থিতি বা চরম গতি বলে কি হয়। আর চরম স্থিতি বা চরম গতি কি মহাবিশ্বে কোনো কিছু আছে সেটা আমরা জানার চেষ্টা করি। তার মানে বিষয়টা কি, এই যে আমরা পৃথিবী পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুকে স্থির বললাম, তো অ্যাকচুয়ালি কি সে স্থির? অ্যাকচুয়ালি স্থির নয়। কারণ এই যে বলটা পৃথিবীর উপরে একটা টেবিলে আছে, সে দেখতে স্থির আছে, কিন্তু যে পৃথিবীর উপরে সে আছে, এই যে পৃথিবীর উপরে সে আছে, ঠিক আছে, সেই পৃথিবীটা সূর্যের চারিদিকে গতিশীল, তাই না? তাহলে কি এটাকে আমরা প্রকৃত স্থির বস্তু বলতে পারি? সে যার উপরে আছে সে গতিশীল হচ্ছে, তাহলে এর সাপেক্ষে এ কিছুটা হলেও গতিশীল হচ্ছে। তাহলে অ্যাবসলিউট রেস্ট বলে কোনো কথা মহাবিশ্বে হয় না। সিমিলার অ্যাবসলিউট বা চরম গতি বলে কোনো কথা হয় না। কেন? দেখো, যে বস্তুটা মহাবিশ্বে গতিশীল সেটার ওপরে, মানে সেটা যে ধরো পৃথিবীর উপরে অবস্থিত এই বস্তুটা গতিশীল, তাহলে পৃথিবীও কিন্তু এর সাথে সাথে গতিশীল। তাহলে এর গতিটা কি হচ্ছে? আপেক্ষিক হয়ে যাচ্ছে না রেসপেক্টিভ ফ্রেম। এই যে ফ্রেম বা তোমাকে বলে নির্দেশতন্ত্র, এটা আমরা একটু পরেই পড়ছি, এটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে দেখা গেল কি মহাবিশ্বে চরম স্থিতি আর চরম গতি বলে কোনো কথা হয় না। সবকিছু কি রিলেটিভ, আপেক্ষিক। এই বিষয় নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রেখেছে? আমাদের খ্যাতনামা বিজ্ঞানী আইনস্টাইন। সে কি বললো? মহাবিশ্বে কোনো কিছুই অ্যাবসলিউট নয়, সবকিছু রিলেটিভ, একটা আরেকটার রেসপেক্টে। আমার গতি একজনের দর্শকের রেসপেক্টে হয়। আমি ধরো ছুটছি, একটা দর্শক দেখছে, একটা দর্শক যদি স্থিরভাবে দেখে তাহলে আমার গতি একটা লাগবে, আর ও যদি ছুটতে ছুটতে আমার গতিকে উপলব্ধি করে তখন তার গতি আলাদা হবে। তাহলে এগুলো কিসের উপর ডিপেন্ড করে? দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য ভিজিটর, ওই দর্শকের দেখার উপরে ডিপেন্ড করে। মানে ও যদি গতিশীল অবস্থায় দেখে তাহলে সেটা আলাদাভাবে দেখবে, আর স্থির হয়ে দেখলে আলাদাভাবে দেখবে। তাহলে অ্যাবসলিউট বলে কোনো কথা হচ্ছে? সবকিছু কি রিলেটিভ। আচ্ছা, হলো। এইবারে আমরা যেটা আমাদের ওখানেই বলছিলাম, ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। আচ্ছা, আমাদের সিলেবাসে কি ছিল? এটাকেই প্রথমে স্পেশাল গুরুত্ব দিয়েছিল না? কই, এই যে সবার প্রথমে তোমাকে পড়তে হবে ফ্রেম অফ রেফারেন্স, যেটাকে বলা হয় ইনার্শিয়াল অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে এটাই আমরা এখন পড়ছি। আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র, আমরা একটু আগেই দেখলাম সবকিছু রিলেটিভ, তাহলে সেটা ডিপেন্ড করে নির্দেশতন্ত্রের উপরে, কোন নির্দেশতন্ত্রে রেখে সেই গতিটাকে আমরা বর্ণনা করছি। তার মানে বিষয়টা কিরকম? তার মানে বিষয়টা হলো এরকম, ধরো একটা বস্তু গতিশীল, বা আমরা এরকম ভাবে বলছি একটা টেবিলের উপরে একটা বস্তুকে রাখা আছে, যে টেবিলটা ভূমির উপরে স্থিরভাবে আছে, হলো। তাহলে এখানে ভূমিকে আমরা স্থির ধরেছি, সেটা একটা নির্দেশতন্ত্র। আমরা সব ক্ষেত্রেই পৃথিবীর পৃষ্ঠ বা ভূমিকে স্থির ধরি, সেটা একটা নির্দেশতন্ত্র হিসেবে কাজ করে, রেসপেক্ট। আর যে টেবিলের উপরে আছে সেই টেবিলটা স্থির টেবিল, তাহলে স্থির টেবিলের রেসপেক্টে আমরা এই বস্তুটার গতি বর্ণনা করছি, তাহলে স্থির টেবিল এখানে কি নির্দেশতন্ত্র। বা আমরা একটা চলমান ট্রেনের ভিতরে আছি, ঠিক আছে, সেই চলমান ট্রেনের উপর একটা বলকে আমরা গড়িয়ে দিলাম, তাহলে এইবারে তার নির্দেশতন্ত্রটা, আগে নির্দেশতন্ত্রটা স্থির ছিল, এবারে চলমান ট্রেন, এখন নির্দেশতন্ত্রটা গতিশীল।
তাহলে কি দাঁড়ালো, নির্দেশতন্ত্রের বিভিন্ন ভ্যারিয়েশন হয়। আচ্ছা, এই বিষয়টাই আমরা একটু পরে পড়বো, যেটাকে বলে ইনার্শিয়াল অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, যেটা আমাদের সিলেবাসে ছিল, যে জড়তীয় এবং অজড়তীয় নির্দেশতন্ত্র। এটা কিভাবে হয়, দেখো প্রত্যেক বস্তুর একটা টেন্ডেন্সি আছে, সে তার নিজের অবস্থায় থাকতে চায়, নিজের সিচুয়েশনে থাকতে চায়। মানে বিষয়টা কিরকম, একটা স্থির বস্তু সে চায় আমি চিরকাল স্থিরই থাকবো, একটা গতিশীল বস্তু সে চায় আমি গতিশীলই থাকবো। যদি আমরা বাইরে থেকে কোনো রকম বাহ্যিক ফোর্স না ক্রিয়েট করি, কোনো রকম বাধা না দান করি, তাহলে দেখা যাবে একটা বস্তু যদি চলতেই থাকে, সে চলমান থাকে কোনো বস্তু, তো সে চিরকাল চলতেই থাকবে যদি যতক্ষণ না আমরা ওকে থামাবো। বা একটা বস্তু স্থির আছে, যদি বাইরে থেকে ফোর্স না আমরা কখনোই ক্রিয়েট করি, সে সবসময় স্থির থাকার চেষ্টা করে। এটা কি, এটা তার জাড্য ধর্ম বা জড়তা, এটা হলো তার ভিতরে জড়তা। আমাদেরও প্রচুর জড়তা থাকে, আমরা ঘুম থেকে উঠতে চাই না, পড়তে চাই না, খাটতে চাই না, সেরকম পদার্থের ভিতরে জড়তা আছে। তারা কি চায়, নিজের জড় অবস্থাতেই থাকতে চায়। যদি আমরা গতিশীল থাকি তো গতিশীলই থাকবো, স্থির থাকলে স্থিরই থাকবো, নড়বো না চড়বো না, নিজের অবস্থায় থাকার চেষ্টা করবো, কুঁড়ে প্রচুর, এরকম একটা সিচুয়েশন। তাহলে যারা, তাহলে এই ধর্মকে কি বলে, জড়তা, বা ইংরেজিতে বলে ইনারশিয়া। ঠিক আছে, এবারে আমরা এখানে দুটো ফ্রেম পড়বো, ইনারশিয়াল আর নন ইনারশিয়াল ফ্রেম। সেটা বিষয়টা কি, সেটা বিষয়টা হলো, যদি ইনারশিয়াল ফ্রেম আমরা কাকে বলবো, বা জড়তীয় নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রে যার উপরে রেসপেক্টে আমরা, যার উপরে রেখে কোনো বস্তুর গতি আলোচনা করব, সেটা সে জড়তীয় হওয়ার হবে। জড়তীয় হবে মানে কি, সে স্থির থাকবে। তার মানে এই যে টেবিলটা স্থির ছিল, তার উপরে কোনো বলের গতি আমরা আলোচনা করছিলাম, সেটা হলো জড়তীয় নির্দেশতন্ত্র। মানে এখানে এই বস্তুটা কি স্থির, স্থির বস্তুর উপরে তার গতির আলোচনা করব। অথবা কি হতে পারে, স্থির ছাড়াও আর একটা জিনিস হতে পারে, সেটা হলো সমবেগে। এই জিনিসটা একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, পরে গিয়ে বুঝতে পারবে, কারণ এখন আমরা বেগ পড়িনি। সমবেগে মানে কি, সমবেগ হলো সময়ের সাথে সাথে তার বেগের পরিবর্তন হচ্ছে না। মানে কি, প্রথম 1 সেকেন্ডে তার যে বেগ ছিল, পরে 10 সেকেন্ড পরেও যখন 11 সেকেন্ড হলো, তখনও তার বেগ তাই আছে। অর্থাৎ সময়ের সাথে সাথে তার বেগের কোনো পরিবর্তনই হচ্ছে না। আচ্ছা, সেটা যদি হয় তাহলে তখন আমরা বলবো সমবেগ। তার মানেটা কি, তার মানে হলো যে স্থির অবস্থা আর সমবেগের অবস্থা দুটোতেই কোনো রকম ত্বরণ হয় না, কোনো রকম ত্বরণ হয় না। আচ্ছা, ত্বরণ কি, ত্বরণ তো আমরা এখন জানিনি, আমি একটু বলি হালকা করে, যে প্রথম 1 সেকেন্ডে আমার বেগ ছিল 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, তারপরে যখন 10 সেকেন্ড পরে 11 সেকেন্ডে এলাম, তখন আমার বেগ হলো 15 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার বেগ কতটা বাড়লো, বেগ বাড়লো 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। সময় কতটা নিয়েছে, মাঝখানে 10 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে 10 মিটার/সেকেন্ড স্কোয়ারকে 10 সেকেন্ড দিয়ে যদি ভাগ করি, তাহলে থাকছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, বেগ মানে 15 মিটার/সেকেন্ড হবে, সরি, 15 মিটার/সেকেন্ড হলো। তাহলে এইটা যখন আবার সেকেন্ড দিয়ে ভাগ করব আমরা, তাহলে ত্বরণ পাবো কত, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ অর্থাৎ কি হলো, ত্বরণ আমরা কাকে বলবো, বেগ বৃদ্ধির হার, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। দেখো এই 10 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি কত হয়েছে, আগে ছিল 5, এখন হয়েছে 15, অর্থাৎ বেগ বৃদ্ধি হয়েছে 10 মিটার/সেকেন্ড। আচ্ছা, এর হার করতে হবে, হার করতে গেলে সময় দিয়ে ভাগ করতে হয়, কত সময়, 10 সেকেন্ড, তাহলে দাঁড়ালো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, কারণ এটা একটা সেকেন্ড ছিল। তাহলে ত্বরণ আমরা কাকে বলবো, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলবো। আচ্ছা, যখন স্থির আছে, তার কোনো বেগই নেই, তাহলে ত্বরণও শূন্য। যখন সমবেগে থাকছে, তখন কি, প্রথম 1 সেকেন্ডে তার বেগ যদি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়, পরের 10 সেকেন্ডে তার বেগও 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। বেগ তো বাড়েনি, সমবেগেই আছে, তাহলে ত্বরণ কত, ত্বরণ 5 - 5 করলে কত হয়, 0। 0/, সময় দিয়ে ভাগ করা, শূন্যই পাবো। তাহলে বোঝা গেল যে সমবেগে অবস্থায় থাকলে তার ত্বরণ 0 হয়। সেই জন্য সমবেগে থাকা অবস্থা এবং স্থির থাকা অবস্থা, এই দুটো অবস্থাকে আমরা বলতে পারি যে একই অবস্থা, মানে ত্বরণহীন অবস্থা, ত্বরণ এখানে হয় না। তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়তীয় নির্দেশতন্ত্র আমরা কাকে বলছি,
যে নির্দেশতন্ত্রে ত্বরণ হয় না, নো অ্যাক্সিলারেশন, নো অ্যাক্সিলারেশন অকার, কোনো রকম ত্বরণ হয় না। অর্থাৎ সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা ইন রেস্ট অর ইন ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ বা স্থির অবস্থা। আচ্ছা, সেটা তো আমরা বুঝতে পারলাম। এবারে প্রশ্ন আসছে, তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা কি, অজড়তীয় নির্দেশতন্ত্রটা কি? মাথা চুলকাতে শুরু করেছি, অজড়তীয় নির্দেশতন্ত্র তাহলে কি হবে? আর একটা স্বাভাবিক তো বিষয়, খুবই সহজ বিষয়, এখানে ত্বরণ হয় না, তাহলে এখানে ত্বরণ হয়, তাই না? তাহলে অজড়তীয় নির্দেশতন্ত্র হলো একদম যেটা তুমি ভেবেছিলে সেটাই, ত্বরণ থাকবে এখানে, তাহলে এটা স্থির হবে না, সমবেগে হবে না, কি হবে? ত্বরণ সহ গতিশীল হবে। আচ্ছা, সেরকম উদাহরণ কি হতে পারে? আবার মাথা চুলকানো শুরু করেছো, কি হতে পারে? ত্বরণ সহ গতিশীল, তার উপরে কোনো কিছু আমরা কোনো বস্তুর গতি আলোচনা করব। আরে একটু আগেই তো উদাহরণ দিলাম, একটা ট্রেনের উপরে, ট্রেনটা চলছিল, একটা রেল লাইনের উপরে ট্রেন দ্রুত বেগে চলে যাচ্ছে, তার উপরে তুমি একটা বলকে আস্তে করে গড়িয়ে দিলে, তাই না? তাহলে কি হলো? যার উপরে তুমি এই এক্সপেরিমেন্টটা করছো, যার উপরে তুমি গতির আলোচনা করছো, এই বলটাকে গতিশীল করলে যার উপরে, সে কি, সে এবার ত্বরণ সহ গতিশীল। ওই ট্রেনটা তো সমবেগে যাচ্ছে না, ট্রেনটার গতি সব সময়ের সাথে সাথে বাড়ছেই বাড়ছে, ট্রেনটা প্রথমে আস্তে চলে, আস্তে আস্তে গতি বাড়ায়, তাই না? তাহলে ট্রেনটা তখন ত্বরণ সহ গতিশীল, ত্বরণ সহ গতিশীল। এই ত্বরণ সহ গতিশীল ট্রেনের উপরে যদি একটা বলকে তুমি গড়িয়ে দাও, তাহলে এই ত্বরণ সহ গতিশীল এই নির্দেশতন্ত্র, যার উপরে বলটাকে তুমি গড়িয়ে দিয়েছিলে, এই নির্দেশতন্ত্রকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড়তীয় নির্দেশতন্ত্র। তার মানে এ ওর জড়তা রাখতে চাইছে না, এ ত্বরণ করতে চাইছে, আর এরা কি ছিল, তাদের জড়তা রেখে দিতে চাইছিল। বোঝা গেল? ব্যাস, এইটুকু ক্লিয়ার হলো। এটা হলো নির্দেশতন্ত্রের বেসিক ধারণা। এবারে আমরা কত প্রকারের নির্দেশতন্ত্র হয় সেটা আমরা দেখব। কত প্রকারের নির্দেশতন্ত্র, এটা ছোটবেলা থেকে তোমরা মোটামুটি জানো। একটা নির্দেশতন্ত্র আছে যেটাকে আমরা বলি কার্টেসীয় নির্দেশতন্ত্র, কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স বা কার্টেজীয় নির্দেশতন্ত্র। সেখানে তিনটে নির্দেশতন্ত্র থাকে। আরে কি কি নির্দেশতন্ত্র থাকে সবাই তো জানো, বলো। 1D 2D এন্ড 3D। একমাত্রিক 1D, দ্বিমাত্রিক 2D, তিন মাত্রিক বা ত্রিমাত্রিক 3D। এই তিনটে নির্দেশতন্ত্র হয় কার্টেজীয় নির্দেশতন্ত্রে, তাই না? আচ্ছা, একমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলে? সেখানে কোনো গতির আলোচনা করার জন্য একটা নির্দেশতন্ত্রই যথেষ্ট, শুধু একটা এক্স অক্সিসই যথেষ্ট, অর্থাৎ একটা বস্তু সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে। আচ্ছা, বোঝা গেল, খুবই সিম্পল। দ্বিমাত্রিক কাকে বলবো? দুটো নির্দেশতন্ত্র যথেষ্ট, দুটো অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে কত গতির আলোচনা করতে গেলে দুটো অক্ষ প্রয়োজন, আর এই গতিকে আমরা তখন কি বলবো? দ্বিমাত্রিক গতি। আমরা এখন পড়ছি একমাত্রিক গতি। আচ্ছা, এটা তো বোঝা গেল। ত্রিমাত্রিক নির্দেশাঙ্ক কাকে বলবো? আর এখানে তিনটে অক্ষ লাগবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। তাহলে সেটাকে কি বলবো? ত্রিমাত্রিক নির্দেশাঙ্ক। নির্দেশতন্ত্র, কার্টেসিয়ান নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স থ্রি টাইপ হয়। কি কি? 1D 2D এন্ড 3D, একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশান্তে কোনো বস্তুর অবস্থান P যদি হয়, তাহলে তার স্থানাঙ্কর জন্য আমাদের তিনটে অক্ষের প্রয়োজন তার কোঅর্ডিনেটের জন্য। তখন তার কোঅর্ডিনেট আমরা লিখি x, y, z, তাই না? এখানে আরেকটা বিন্দু যদি Q হয় তার কোঅর্ডিনেট, তাহলে এই কোঅর্ডিনেটকে আমরা তখন, তার কোঅর্ডিনেট যদি x ড্যাশ, y ড্যাশ, z ড্যাশ হয়, তাহলে এই দুটো পয়েন্টের ভিতরে দূরত্ব আমরা কিভাবে বের করি? এই দুটো পয়েন্টের ভিতরে দূরত্ব বের করি আমরা এই ফর্মুলা ইউজ করে, যেটাকে আমরা বলি ডিস্টেন্স PQ ইকুয়ালস টু রুট ওভার অফ x ড্যাশ মাইনাস এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড ড্যাশ মাইনাস জেড এর স্কোয়ার। হলো। দ্বিমাত্রিক দেশে কোনো অবস্থিত কোনো পয়েন্টের স্থানাঙ্কের জন্য আমাদের x, y দুটো কোঅর্ডিনেটের প্রয়োজন হয়। একমাত্রিকে তো একটাই কোঅর্ডিনেট, কোনো ঝামেলা নেই। চলো, তাহলে তিন প্রকারের নির্দেশতন্ত্র আমরা দেখলাম। আচ্ছা, নির্দেশতন্ত্র কি তুমি তাহলে শুধু 1D 2D 3D হয়? না, আরো নির্দেশতন্ত্র হয়, সেগুলো একটু টুকটাক দেখে নিই।
কিন্তু এগুলো আর তোমার অত লাগে না, আমাদের লাগে সবসময় 1D 2D 3D, এগুলো কিন্তু সেরকম লাগে না। কিন্তু তার ভিতরে শুধু একটা জিনিস একটু মাঝে মাঝে লাগে, এটা আমরা একটু দেখে নিই। সেটা কি? পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার নির্দেশতন্ত্র। তাহলে কি আমরা এবারে মেরু অঞ্চলে চলে গেলাম, পোলার ভাল্লুক খুঁজে পাবো নাকি? না না, সেরকম বিষয় না। এটা হলো পোলার নির্দেশতন্ত্র বা পোলার ফ্রেম অফ রেফারেন্স। তাহলে এখানে কি হবে? এখানে দুটো অক্ষই থাকবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, দ্বিমাত্রিক স্থানাঙ্কের মতো, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রের মতো। তাহলে কি চেঞ্জ হবে এখানে? এখানে চেঞ্জটা হবে, দেখো, এখানে অবস্থিত কোনো কোঅর্ডিনেট, মানে কোনো বিন্দু পি যদি হয়, তার কোঅর্ডিনেট আর কমা থিটা হবে। থিটা হলো তার কৌণিক সরণ। এগুলো আমরা যখন কৌণিক সরণ কৌণিক ত্বরণ পড়বো সেগুলো জানবো। এখানে একটু হালকা করে বোঝো তুমি। যখন যেরকম চাপ নিতে হবে সেরকম চাপ আমরা তোমাকে দেবো, সেরকম ভাবেই বোঝাবো। তাহলে একটা হলো আর, তার ডিস্টেন্স এই পি আর কিউ এর ভিতরে, পি আর মূল বিন্দু ও তার মাঝখানের ডিস্টেন্স যেটা হলো আর। আর একটা কি? থিটা। থিটা কি? থিটা হলো এই এক্স অ্যাক্সিসের সাথে আর যে অ্যাঙ্গেল করেছে এটা হলো থিটা, যেটা দিয়ে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কৌণিক সরণ বোঝাই। আচ্ছা, খুবই ভালো। তাহলে এখানে ঝামেলা কি হবে? বলছে এইটাকে আমরা সাধারণ দ্বিমাত্রিক স্থানাঙ্কের সাথে যদি কম্পেয়ার করি, তার মানে কি? এখানে একটা সাধারণ দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আঁকো, পি, যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। আচ্ছা, খুবই ভালো। তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব এক্স ইকুয়ালস টু হলো আর কস থিটা। ভাই এটা কি করে হলো? এখানে তো মাথা গেল, মাথা খারাপ হয়ে গেল, এটা কি করে হলো? চলো দেখি এটা কিভাবে হলো। আচ্ছা, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটাকে যদি আমি এই এক্স অ্যাক্সিস বরাবর ফেলতে চাই, তাহলে কি হবে? ভেক্টরের উপাংশ বিভাজন অনুযায়ী এটা হবে আর কস থিটা। এবারে বলবে আমরা তো ভেক্টরের উপাংশ বিভাজন শিখিনি, তাহলে কি করব? তোমরা যখন শেখোনি আর কিছু করার নেই, কারণ এখন ভেক্টর তো এর পরের চ্যাপ্টার, তার আগে এটাকে বুঝতে হবে। তাহলে আমি একটু হালকা করে সাইডে বলে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই ধরো আমার একটা ভেক্টর আছে, আমি এ ভেক্টর নাম দিলাম। আচ্ছা, আর ভেক্টর নাম দেবো, তাহলে সুবিধা হবে। আর ভেক্টর নাম দিই, আর ভেক্টর হলো। তাহলে এই ভেক্টরের দুটো অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা উপাংশ বের করতে চাই, আচ্ছা, এক্স অক্ষ বরাবর যদি উপাংশ বের করতে চাই, সেটা কত হবে? বলছে এই ভেক্টরটা ওই অক্ষের সাথে কত কোণ করেছে আগে দেখো। বলছে থিটা কোণ করেছে। বাহ, খুবই ভালো। তাহলে থিটা কোণ করলে এই আর ভেক্টর থিটা কোণ করেছে, তাহলে এক্স অক্ষ বরাবর তার উপাংশ হবে আর কস থিটা। কিভাবে এলো সেটা এখন তোমার জানতে হবে, জিনিসটা জানো। আচ্ছা তাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ কি হবে? বলছে ওয়াই অক্ষ বরাবর, মানে এই অক্ষ বরাবর তার উপাংশ হবে আর সাইন থিটা। আচ্ছা, আর সাইন থিটা কেন হবে? দেখো, এটা যদি থিটা হয়, এটা হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি আমরা এই দিক বরাবর করি একই নিয়মে, তাহলে আমরা লিখব cos 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, তাহলে আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটার মানেই হলো তো আর সাইন থিটা। তাহলে কি বোঝা গেল? যে এর থিটাটা যেদিকে থাকবে সেদিকের উপাংশটা হবে আর কস থিটা, আর থিটার বিপরীতে উপাংশটা হবে আর সাইন থিটা। তাহলে থিটা যেদিকে আছে সেদিকে সব সময় মাথায় রাখবে, ভুললে কখনোই হবে না। উপাংশ বিভাজন হলো থিটার যেদিকে সেদিকে হলো আর কস থিটা, থিটা যার বিপরীতে সেদিকে হলো আর সাইন থিটা। এটা আর সাইন থিটাকে বলে লম্ব উপাংশ, আর এটাকে বলে অনুভূমিক উপাংশ। এটা আমরা ভেক্টরে পরে পড়বো। এটাকে বলে অনুভূমিক উপাংশ, এটাকে বলে লম্ব উপাংশ। আচ্ছা, তাহলে এই জিনিসটাই সেম এখানে হচ্ছে, এর পোলার অবস্থান আর কমা থিটা। তাহলে এই আর কি? আর হলো পি আর মূল বিন্দুর ভিতর ডিস্টেন্স, থিটা হলো এই আর এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করেছে। আচ্ছা, এটা যদি থিটা হয়, তাহলে আর এর এদিক বরাবর উপাংশ কত হবে? এক্ষুনি পড়লাম আর কস থিটা। আচ্ছা, তার বিপরীতে কত হবে লম্ব বরাবর? আর সাইন থিটা। তাহলে এখান থেকে কি দাঁড়ালো? যদি আমরা এটা এই দ্বিমাত্রিক স্থানাঙ্কের সাথে কম্পেয়ার করি, এটা এক্স হয়, এটা ওয়াই হয়, তাই না? তাহলে এখান থেকে বোঝাই গেল এই এক্স এখন আর কস থিটা হয়েছে, অর্থাৎ এক্স ইকুয়ালস টু হয়েছে আর কস থিটা।
আর এই ওয়াই হয়েছে এখন আর সাইন থিটা। তাহলে পোলার আর আমাদের সাধারণ দ্বিমাত্রিক স্থানাঙ্কের ভিতরে আমরা পার্থক্য দেখলাম। এবারে সবার মাথায় প্রশ্ন আসলে যে থিটার ভ্যালু আমরা কি বের করতে পারবো না এখান থেকে? কেন পারবো না? দেখো না, যদি আমরা সাইন আর কসকে ভাগ করি, ধরো এরকমই করলাম আমরা, আর সাইন থিটা ভাগ আর কস থিটা, তাহলে দাঁড়ালো কি ওয়াই বাই এক্স। আচ্ছা, আর আর তো কেটেই গেল, সাইন থিটা কস থিটা মানে তো ট্যান থিটা, বা ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। গল্প তো শেষই হয়ে গেল। তাহলে থিটা কত হলো? থিটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে থিটার ভ্যালু বের করার আমরা সূত্র পেয়ে গেলাম, থিটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কি নির্দেশতন্ত্র পড়লাম আমরা? পোলার নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্র আমাদের কাজে লাগে। তাহলে 1 নম্বর আমরা পড়লাম কার্টেসীয় নির্দেশতন্ত্র বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। দেন আমরা পড়লাম পোলার ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, এছাড়াও কি আর নির্দেশতন্ত্র হয়? হ্যাঁ, আরো নির্দেশতন্ত্র হয়। কি কি হয়? এছাড়াও হয় গোলীয় নির্দেশতন্ত্র বা স্পেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, আর হয়? হ্যাঁ, হয় চোঙাকৃতির নির্দেশতন্ত্র। আচ্ছা, আগের তোমাদের সিলেবাস অনুযায়ী বা আগের বই যেগুলো ছিল সেখানে শুধু গোলীয় নির্দেশতন্ত্রটা দেওয়া ছিল। এবারে তোমাদের ছায়া প্রকাশনীর নতুন বই যদি খেয়াল করো, সেখানে নতুন করে চোঙাকৃতির নির্দেশতন্ত্র দিয়েছে। আচ্ছা, তাহলে এই নির্দেশতন্ত্রগুলো কি আমাদের কাজে লাগে এখন? না, এই নির্দেশতন্ত্র আমাদের কাজে লাগে না। পোলার নির্দেশতন্ত্র পর্যন্তই ঠিক আছে। এই গোলীয় নির্দেশতন্ত্র, চোঙাকৃতির নির্দেশতন্ত্র এগুলোর ব্যবহার এখন ক্লাস 11-12 তোমার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তারপরেও কিছু স্টুডেন্ট আগ্রহী হবে, তাহলে বই কেন দিয়েছে, আমরা একটু পড়তে চাই, আমরা একটু জানতে চাই। ঠিক আছে, যারা পড়তে চাও, যারা জানতে চাও, তাদের জন্য গোলীয় নির্দেশতন্ত্র আর চোঙাকৃতি নির্দেশতন্ত্রের উপরে একটা আলাদা করে এক্সট্রা ভিডিও তুমি পাবে। যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টের একটা আলাদা করে এক্সট্রা ভিডিও তোমার ডিমান্ড এখনো রয়েছে। সেটা হলো দুটো এক্সপেরিমেন্ট, স্ক্রু গেজ আর ভার্নিয়ার ক্যাপিলারি। ঠিক আছে, তার লিস্ট কাউন্ট বের করা। হ্যাঁ, এটা তুমি পাবে। সিমিলার এক্সট্রা ভিডিও তুমি তাহলে এখানে পাচ্ছ। নাম্বার 2 এক্সট্রা ভিডিও তুমি পাচ্ছ গোলীয় নির্দেশতন্ত্র আর চোঙাকৃতি নির্দেশতন্ত্র। হলো? তাহলে আজকের যেটা আমাদের অপারেশন 1 ছিল, সেই অপারেশন 1-এ আমরা যে যে বেসিক কনসেপ্টগুলোর প্রয়োজন হয় সেগুলো সব ক্লিয়ার করেছি। এরপরে আমরা কি শিখব অপারেশন 2-তে? অপারেশন 2-তে আমাদের এরপরে আসছে যে আমাদের বেসিক কনসেপ্টগুলো ছিল। কার কার বেসিক কনসেপ্ট? দেখো, আমাদের যখন এই যে গাধার মতো না করে যেটা বলেছিলাম, সেখানে দেখো গাধা কোথায় গেল, এই গাধা। বেসিক কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, সেখান থেকে তাৎক্ষণিক বেগ, ত্বরণ, দ্রুতি, এইগুলো। তাহলে অপারেশন 2 তোমার থাকছে এইটা নিয়ে, এটাকে আমরা বলবো অপারেশন 2। আচ্ছা, অপারেশন 3 কোনটা হবে? অপারেশন 3 হবে সরণ, সময়, বেগ, লেখচিত্র, লেখচিত্র থেকে নতি বের করা, এইগুলো। এটা হবে হ্যাঁ, লেখচিত্র থেকে এইগুলো হবে। এবং তার সাথে সাথে আচ্ছা, আমরা চেষ্টা করব এইটা আর এটা মিলে অপারেশন 2 করা। অপারেশন 2টা চলো আমরা একটু লেন্দি করি। অপারেশন 2-র ভিতরে আমরা অনেক মাল মশলা দেব, অনেক ভালো ভালো জিনিস ঢোকাবো। তাহলে অপারেশন 2 থাকবে আমাদের এই টপিকটা, ফার্স্ট টপিকটা ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলোর ধারণা। এর সাথে সাথে থাকবে এই ধারণাটা সরণ, সময়, সরণ, বেগ, লেখচিত্র, লেখচিত্র থেকে নতি, গড়, ত্বরণ বের করা। তাহলে নাম্বার 1, নাম্বার 2 এটা থাকছে অপারেশন 2। তারপরে যেটা থাকছে ঋজুগতির এই সমীকরণগুলো, সমীকরণ থেকে লেখচিত্র আর ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ, এটা আর তার সাথে উলম্ব গতি, এই দুটো মিলিয়ে থাকছে অপারেশন 3। তাহলে এরপরে দুটো ক্লাস তুমি পেলে একমাত্রিক গতির গল্প শেষ। তাহলে একমাত্রিক গতি আর দুটো অপারেশনে শেষ হয়ে যাচ্ছে, অপারেশন 2 এবং অপারেশন 3। আর দুটো অপারেশন করতে পারলে আমাদের একমাত্রিক গতি বা 1D-র গল্প শেষ। আচ্ছা, এর মাঝখানে আর একটা ক্লাস তোমাদের দরকার ছিল না, এক্সট্রা ক্লাস? সেটা কি চলো দেখি। এই এই যে এইটা যে শুরু করব আমরা, সরণ, বেগ, ত্বরণ, তাৎক্ষণিক বেগ, মন্দন, এগুলো আমরা শুরু করব। এগুলোর জন্য আমাদের একটু দরকার পড়ে এইটা, এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডিসক্রাইবিং দ্য মোশন। অর্থাৎ
ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ, আর ইন্টিগ্রেশন মানে তো ইন্টিগ্রেশন, অর্থাৎ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা আমাদের একটু শিখে নিতে হবে। তাহলে এটার জন্য তোমাদের আমিনুল স্যারকে ডেকে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো, যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন ওদের বুঝিয়ে দাও, ঠিক আছে? এইটা হয়ে গেলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস ইন ফিজিক্স। ক্যালকুলাস বা কলন বিদ্যা, যেটা তোমরা ক্লাস 12 বা 11 একটু অল্প শিখবে, ক্লাস 12 ম্যাথে শিখবে ভালো করে, সেটা তাহলে এখন আমিনুল স্যারকে ডেকে বলবো এদেরকে একটু বুঝিয়ে দাও ক্যালকুলাস কিভাবে ফিজিক্সে লাগছে, ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন কিভাবে লাগছে, এটা যেন বুঝিয়ে দেয়। আচ্ছা হলো, আর দু একটা কনসেপ্ট আমরা জেনে নিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করি। দেখো, এই এত কিছু আমরা যে শিখছি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা কোর কনসেপ্টের ভিতরে থাকে, এই জিনিসটা সবাই ভুল করে। এখানে আমরা গতির যে আলোচনাগুলো করছি, সেখানে বস্তুটাকে যদি আমরা পুরো ধরে নিই, ধরো তোমাকেই ঠেলা দিয়ে ফেলে দেওয়া হলো, তোমার একটা গতি হয়েছে, তুমি এত বড় একটা পদার্থ, তোমার ভিতরের ম্যাটেরিয়ালসটা এত, মানে তুমি সাইজে এতই বড়, তোমাকে নিয়ে আমরা এখন ক্যালকুলেশন করতে গেলে অসুবিধা হবে। অর্থাৎ তোমার ভর অনেক বেশি, তোমার 50 কেজি বা 60 কেজি বা 70 কেজি ওজন আছে, সেগুলো নিয়ে আমাদের এখন খুব ঝামেলা হয়ে যাবে। তাহলে অত বড় পদার্থ নিয়ে আমরা এখন কাজ করতে পারবো না। তাহলে কি করতে হবে, তোমাকেই ধরে ছোট করে একটা পয়েন্ট করে দিতে হবে। আবার এটা কিরকম কথা? হ্যাঁ, এটাই হলো কথা। এখানে আমরা যে কোনো বস্তুর আলোচনা করব, যে কোনো বস্তুর গতি আলোচনা করব, সেগুলোর ক্ষেত্রে আমাদের ওই বস্তুকে একটা বিন্দু বস্তু বা পয়েন্ট অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে, নিয়ে আমাদের সমস্ত আলোচনা। তাহলে একমাত্রিক গতি, ভেক্টর, একমাত্রিক গতি থেকে শুরু করে কন্টিনিউ চলবে, সেই সমস্ত আলোচনা, নিউটনস ল অফ মোশন, ভেক্টর, এগুলোতে আমরা বস্তুটাকে একটা পয়েন্ট অবজেক্ট বা বিন্দু বস্তু হিসাবে ধরে নেব। এবং কি ধরে নেব, যে তার সমস্ত ভরই ওই পয়েন্ট অবজেক্টের ভিতরে সীমাবদ্ধ আছে, এটা আমরা ধরে নেবো, অ্যাজিউম করে নেব। তাহলে তোমাকে, তোমার গতি আলোচনা করছি, তোমার ভর 60 কেজি হওয়ার কারণে তোমার সমস্ত ভর একটা পয়েন্টে সীমাবদ্ধ আছে, এরকম ধরে নেব। সেই পয়েন্টটা কি বলবো, বলবো পয়েন্ট অবজেক্ট। তখন তোমাকে বলবো এ হলো বিন্দু বস্তু, বা অন্য নামে তোমাকে কি বলতে পারি, অন্য নামে তোমাকে বলতে পারি তুমি হলো একটা পার্টিকেল বা বস্তু কণা। তাহলে এই ধারণাটা ক্লিয়ার রাখো, আমাদের সমস্ত গতির আলোচনা একটা বস্তু কণা, পয়েন্ট অবজেক্ট বা পার্টিকেল হিসাবে আমরা নেব। হলো? আচ্ছা, বাহ। তাহলে আর কি হয়, দেখো এখানে একটা মজার জিনিস হয়। মজার জিনিসটা কি, এই পার্টিকেল বা বস্তু কণা আমরা পড়লাম, যদি এই পার্টিকেল গুলো পরপর আমরা যোগ করি, পরপর আমরা যোগ করি, কি দাঁড়াবে, সেটাকে আমরা বলবো সিস্টেম অফ পার্টিকেল বা কণা সংস্থা। তাহলে অনেকগুলো কণা সংস্থা যদি আমাদের থাকে, কণা যদি থাকে পরপর, সেগুলোকে বলবো আমরা কণা সংস্থা। সেটা কোথায় পড়বো, সেটা এখন নয়, সেটা যাবে ইউনিট 5, লাস্ট ইউনিট, তোমাদের সেমিস্টার ওয়ানের একেবারে লাস্ট ইউনিট, যেটাকে বলে সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিং বডি। তো এই যে পয়েন্ট অবজেক্ট নিয়ে এখন আমাদের কাজ, যখনই আমরা সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিং বডি ইউনিট 5-এ ঢুকবো, তখন আমাদের যাবে এইগুলো শিখবো। অর্থাৎ তখন একটা বস্তুকে সেই বস্তু হিসেবেই ধরে নেব, মানে অনেকগুলো সিস্টেম অফ পার্টিকেল, অনেকগুলো পার্টিকেলের সমষ্টি হিসেবে ধরে নেব, অনেকগুলো কণার সমষ্টি হিসেবে ধরে নেব। আর দৃঢ় বস্তু আমরা কাকে বলবো, তখন ওই অনেকগুলো কণার সমষ্টি হিসেবে ধরে নেওয়া ওই বস্তুটা যদি খুব দৃঢ় হয়, মানে কি, তার উপরে বল প্রয়োগ করে তার বিকৃতি আমরা করতে পারছি না, তখন সেই বস্তুকে আমরা বলবো দৃঢ় বস্তু। এটা আমরা কোথায় পড়বো, ইউনিট 5, আমাদের একেবারে শেষ ইউনিট, যেটাকে সেমিস্টার ওয়ানের লাস্ট ইউনিট, সেখানে আমরা পড়বো সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিং বডি। হলো? এই ধারণাটা ক্লিয়ার হলো তো? এবারে আমরা দেখব গতি কত রকমের হয়, অ্যাকচুয়ালি গতি কত রকমের হয়, ডিফারেন্ট কাইন্ড অফ মোশন। আচ্ছা, গতি কত রকমের হয়, যদি তুমি সোজা পথে হাঁটছো, তাহলে তোমার গতিটা কি, চলন বা ট্রান্সলেশন। আচ্ছা, যদি তুমি একটা বিন্দুকে কেন্দ্র করে কাউকে ঘোরাচ্ছ বৃত্তাকার পথে, তাহলে তোমার গতি কি হলো, রোটেশন বা ঘূর্ণন। যদি এই দুটো একসাথে হয়, তুমি এগিয়েও যাচ্ছ আবার ঘুরছো, ঘুরছো আবার এগিয়ে যাচ্ছ, তখন সেই গতি কি বলবো, মিশ্র গতি বা চলন প্লাস ঘূর্ণন একসাথেই হচ্ছে, তুমি সামনে এগিয়ে যাচ্ছ আবার ঘুরছো। আচ্ছা, এরকম উদাহরণ কি তোমার মাথায় আসছে, কি হতে পারে?
ঘুরছে আবার এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম তো হয়, গাড়ির চাকা ঘুরছে আবার এগিয়ে যায় না? তাহলে গাড়ির চাকার গতি হলো মিশ্র গতি, যে ঘুরে আবার এগিয়ে চলে। আর একবার রিপিট করছি, দেখো গতির কয় প্রকার হচ্ছে আমাদের। প্রথমে থাকছে চলন, মানে তুমি সামনের দিকে এগিয়েই চলছো। হুম, এটা হচ্ছে বলে ট্রান্সলেশন, মানে সে সামনের দিকে শুধু এগিয়ে চলছে। তাহলে আর কি থাকছে? ঘূর্ণন, অর্থাৎ একটা বিন্দুকে কেন্দ্র করে সে ঘুরছে। ঠিক আছে, আর কি থাকছে? চলন প্লাস ঘূর্ণন একসাথে, যেটার উদাহরণ আমরা দেখলাম গাড়ির চাকার গতি। তাহলে গল্প শেষ। এইটুকু ধারণা আমরা টোটাল মোটামুটি নিয়ে নিলাম। এর পরে থেকে আমরা কি শুরু করছি? অপারেশন 2 তে যাব। অপারেশন 2 তে কি কি থাকবে একটুখানি নোট ডাউন করে নাও বা মাথাতে ঢুকিয়ে নাও। তাহলে অপারেশন 1 अब खत्म हो चुके। অপারেশন 2 তে আমরা যাব কালকে। অপারেশন 2 তে আমরা সরণ ত্বরণ বেগ মন্দন সেগুলোর তাৎক্ষণিক এবং গড় বের করব। তার সাথে সাথে সরণ সময় সরণ বেগ গ্রাফ আমরা করে নেব, সেই গ্রাফ থেকে নতি বের করব, তাৎক্ষণিক বেগ ত্বরণ বের করা শিখবো, অসমত্বরণ সমত্বরণের গ্রাফ আমরা দেখব। এই কটা কাজ আমরা করব অপারেশন 2 তে। অপারেশন 2 এইগুলো শেখার আগে আমাদেরকে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ দিতে হবে, সেটা আমিনুস স্যারকে আমি রিকোয়েস্ট করে বলে দেবো, সেটার ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের ভিডিও তোমাকে দিয়ে দেবে। হলো? তাহলে অপারেশন 2 গেল। আর অপারেশন 2 যাওয়ার পরে আমাদের থাকছে অপারেশন 3। অপারেশন 3 তে আমরা এই দুটো ইম্পর্টেন্ট টপিক কভার করব, যেটাকে বলে ঋজু গতির সমীকরণ। সমীকরণগুলো পড়বো, সমীকরণগুলো ব্যবহার করে অঙ্ক করব, সমীকরণগুলোর প্রমাণ শিখব। এই গ্রাফ যে শিখলাম, গ্রাফগুলো ইউজ করে এখান থেকে কি অঙ্ক হয় সেগুলো করব। তারপরে আমরা চলে যাব উলম্ব গতি, ওপরের দিকে ছুড়ে দিলে জি আর মাইনাস জি এর গল্প, সেগুলো বসিয়ে ইকুয়েশন গুলো চেঞ্জ করব। চেঞ্জ করে সেইগুলোর উপরে দু একটা নিউমেরিক্যাল করবো, আর গ্রাফ কিরকম আসে সেগুলো করব। হর্স থেকে দু একটা গ্রাফ করব। সমস্ত কোশ্চেন যেগুলো আমরা করব সেগুলো হবে এমসিকিউ ফরম্যাটে, কারণ এমসিকিউ সেমিস্টারকে অ্যাক্সেলারেট করার জন্য, তাকে গতি বাড়ানোর জন্য আমাদের সমস্ত অঙ্ক এবার থেকে এমসিকিউ এ আসবে। কোনো রকম ডেসক্রিপটিভ অঙ্ক বা কনসেপ্ট যাই থাকুক, আমরা সবকিছু এমসিকিউ তে করার চেষ্টা করব। এমসিকিউ গুলো এসওই বাংলা থেকেই বানানো হবে, তোমাদের স্যারগুলোই এমসিকিউ রেডি করবে। এবং তোমরা জানো এই অপারেশন 3 পর্যন্ত হওয়ার পরে অপারেশন 4 এর একটা ভিডিও আসবে। সেই অপারেশন 4 এ থাকবে মোস্ট ইম্পর্টেন্ট 20+ বা 20-30+, যতটা প্রয়োজন পড়বে। যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টের সবকিছু আমরা কি করাচ্ছিলাম, আমরা প্রত্যেকটা টপিক যখন করাচ্ছিলাম তার সাথে সাথে এমসিকিউ আমরা করিয়ে দিচ্ছিলাম, তাই না? তো এখানেও সিমিলার। আজকে বেসিক কনসেপ্ট ছিল, এখান থেকে এমসিকিউ আসে না বলে এমসিকিউ করানো হয়নি আজকের ক্লাসে, কিন্তু পরের ক্লাসগুলোতে প্রত্যেক টপিকের সাথে সাথে এমসিকিউ আমরা করাচ্ছি। তারপরেও আমরা একটা ক্লাস দিচ্ছি কিভাবে, যেটা অপারেশন 4 আমাদের আসবে, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টে 10টা প্রয়োজন ছিল, এখানে আমরা 20+ করে দেবো। 20+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এইগুলো হওয়ার পরেও কিছু তোমাদেরকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নাহলে এখানে সব করে দিলে তোমরা বাড়িতে না করলে তোমরা একটা গাধা তৈরি হবে আস্তে আস্তে, বুদ্ধিবৃত্তি সব ডাউন করবে, আস্তে আস্তে তোমরা গাধা তৈরি হবে। সেজন্য নিজেদের প্র্যাকটিস করা খুবই প্রয়োজন। তাহলে সেই জন্য আমরা কি দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের পরে আমরা দিচ্ছি ডি, আর আমরা দিচ্ছি ডি পি এম, ডেলি প্র্যাকটিস এমসিকিউ। ডেলি প্র্যাকটিস এমসিকিউ পরপর কিছু দিয়ে দেবো, সেগুলো তোমরা সলভ করবে, সলভ করে পাঠাবে আমাদের, দেখে নেবো ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে। চলো, গল্প শেষ। আচ্ছা, আমরা তাহলে আজকের এই ভিডিওটা তোমরা তোমাদের কাছে যখনই যাবে, কালকে শুভ নববর্ষ ছিল, আজকে শুভ নববর্ষের দ্বিতীয় দিন, তোমাদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর কালকে জানানো হয়নি, আজকেই তোমাদেরকে একেবারে ভিডিওর শেষে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আহ, তোমাদের এখন কাজ কি হবে? তোমাদের কাজ হবে আজকের ভিডিওর যে কনসেপ্ট গুলো দিলাম, সেই কনসেপ্ট খুব প্রয়োজনীয়, খুব ভালোভাবে কাজে লাগে, সেগুলোর কনসেপ্ট গুলো খুব ভালো করে নাও, না হলে সামনের পথে আমরা এগোতে পারবো না, অপারেশন গুলো সাকসেসফুল করতে পারবো না। অপারেশন সাকসেসফুল করার জন্য ছুরি কাঁচি যতগুলো যা দরকার, নার্স ডাক্তার প্রত্যেককেই খুব অ্যাডভান্স ভাবে আমাদের রেডি করতে হবে। সেই রেডি করার কাজ আজকে আমরা কমপ্লিট করলাম, এরপরে অরিজিনাল অপারেশনে আমরা ঢুকবো। ওকে, চলো তাহলে এসওই বাংলার সাথে থাকো। এসওই বাংলা তোমরা খেয়ালই করছো যে এসওই বাংলা কিভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরকম ভাবে তোমাদের পূর্বসূরি যারা এসেছিল তাদেরকেও এগিয়ে নিয়ে গেছে, তাদেরকেও একটা বেটার রেজাল্ট দিয়েছে এসওই বাংলা। সেরকম ভাবে তোমাদের উত্তরসূরিরাও একই সুবিধা পাবে এবং তোমরাও একই সুবিধা পাবে। তাহলে এসওই বাংলার সাথে হাতে হাত রেখে এগোও, এসওই বাংলার সাথে এগিয়ে চলো, এসওই বাংলার স্যারদের
ভিডিওগুলো তোমরা দেখছো, ভিডিওগুলোতে একটু পারলে লাইক করো, কমেন্ট করে জানাও যে যে অসুবিধাগুলো হচ্ছে। এবং আরেকটা কথা তো তোমাদেরকে করতেই হবে, ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের যদি শেয়ার না করো তাহলে আমাদের পরিচয় বিভিন্ন জায়গায় ছড়াবে কিভাবে? এবং শুধু তাই নয়, তুমি যদি শেয়ার করো তোমার ভিতরে একটা এমন মানসিকতা তৈরি হবে যেটাকে অনেকটা ফ্রাঙ্ক মানসিকতা বলে। অর্থাৎ তোমার ভিতরে কৃপণতা বা সংকীর্ণতা তৈরি হচ্ছে না, তুমি শিক্ষাকে প্রসারিত করার কাজে এগিয়ে যাচ্ছ। এই ভালো মানসিকতা যখন তোমার ভিতরে আসে, এই ভালো মানসিকতা তোমার মাইন্ডকে অনেকটা শার্প করে এবং এটা তোমার পড়াশোনার ক্ষেত্রেও অনেক অগ্রসর হয়। তাহলে তোমাকে করতে হবে কি, তোমাকে একটু ভিডিওকে শেয়ার করতে হবে এবং চেষ্টা করতে হবে যে যাদেরকে তুমি শেয়ার করছো তাদেরকে এটা বললো যে এসওই বাংলার সাথে যুক্ত হয়ে থাকুক। আচ্ছা, এইসব গল্প তাহলে আমরা শেষ করলাম। তাহলে আমাদের শেষ এসওই বাংলার সেই শব্দটা পড়ে আমরা আজকের ভিডিও শেষ করছি। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।